এই যে ফেসিবাদ কথাটা, সেটা কিন্তু এই ফেসিবাদ কথার মাস্টারমাইন্ড কিন্তু হচ্ছে এই মাহমুদুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে করে কর ফাঁকি দিয়েছেন, সেই কথাগুলো এখন বাংলাদেশে একদম ঘরে ঘরে পৌঁছে গেছে, সবাই সেটি মোটামুটি কম বেশি জানে। এটি নিয়ে তিনি নানানভাবে বিতর্কিত, সমালোচিত হচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি কর ফাঁকি দিয়েছেন, এটি আর নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র গত সপ্তাহে দেখলাম বাংলাদেশের যে আমার দেশ পত্রিকা, আমি পত্রিকাটিকে বিতর্কিত পত্রিকা বলি, কারণ সেই যুদ্ধাপরাধীদের বিচারের সময় থেকে আপনি জানেন যে তারা বিভিন্ন রকম ধর্মীয় উন্মাদনামূলক তথ্য দিয়ে, তথ্য না, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, যে কারণে পরবর্তীতে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। আরো অনেক রকম মানে উগ্রপন্থার আশ্রয় নিয়েছিল। এখনো সেটি অনেকেই অভিযোগ করেন এই পত্রিকাটির বিরুদ্ধে উগ্রপন্থার অভিযোগ রয়েছে। কিন্তু আমি দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর ফাঁকির যে তার বিরুদ্ধে মামলা, সেই অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনি তার বিরুদ্ধে সব মামলাগুলো পরিচালিত করেছেন, তাকে লিফট ছাড়া তাকে 10 তলা সিঁড়ি দিয়ে উপরে উঠিয়েছেন, এগুলি সবকিছু আপনার বিরুদ্ধে অভিযোগ এনে আমার দেশ পত্রিকাটি প্রতিবেদন করছে। কারণটি কি? আহ, ধন্যবাদ আপু আমাকে আজকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে প্রথমে আমি একটু হচ্ছে ক্লারিফিকেশন দিই এইভাবে, যে আপনি যে আজকে আপনার শিরোনাম দিয়েছেন যে আপনার পলাশ আতঙ্কে ঘুম হারাম, আমি এটা মনে করি না এই কারণে। কারণ হচ্ছে যে ইউনূসের যদি কোনো আতঙ্ক থেকে থাকে, ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে সত্যের বিরুদ্ধে আতঙ্ক। ইউনূস আসলে ভয় পায় সত্যকে। তো আলটিমেটলি যদি হচ্ছে এক্স্যাক্টলি অনেক কোনো কিছু পেয়ে থাকে, দেখেন প্রতিটা মানুষ কিন্তু হচ্ছে জানে যে কে কোন ভুল করেছে, কার কোন জায়গায় লোপ ভুল রয়েছে, এই বিষয়গুলো প্রত্যেকে নিজে কিন্তু জানে। এবং জানার পর্যায়েও কিন্তু হচ্ছে যে আপনি যেমনটা বললেন, ইউনূস ক্ষমতায় আসার অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ভাবে হচ্ছে আপনার বেনিফিট দেওয়ার জন্য কর অব্যাহতি থেকে শুরু করে নিত্য নতুন প্রতিষ্ঠান আপনার হচ্ছে দেওয়ার জন্য সবকিছুই করেছে। কিন্তু ব্যাক অফ হিজ মাইন্ড এটা কিন্তু উনি জানে যে তার বিরুদ্ধে যে এলিগেশন গুলা বিভিন্ন সময় হচ্ছে আনা হয়েছে, এলিগেশন না ঠিক, যেগুলো একদম হচ্ছে প্রমাণিত তদন্ত সাপেক্ষে যে বিষয়গুলো হচ্ছে আপনার সামনে আনা হয়েছে, এটার বিচার কোনো না কোনো দিন হবে। তো এই ক্ষেত্রে এই কারণে আমি একা বলি, এখানে যে শুধুমাত্র ব্যক্তি আমার কারণে হচ্ছে ভয় পাচ্ছে, বিষয়টা মোটেই এরকম না। আমি সরকারি চাকরিতে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা হিসেবে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র ইউনূসের ক্ষেত্রে না, এরকম আপনি জানেন যে বিভিন্ন সময় হচ্ছে আমাদের বিভিন্ন কাজ করতে হয়, সেটা আমি সততা সাথে করার চেষ্টা করেছি। এবং এখনো আমি মনে করি যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলা বিচারাধীন। যদিও উনি হচ্ছে তার সবগুলাকে খালাস করে দিয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, তো যেহেতু বিচারাধীন আমি ইন ডিটেইল এটা নিয়ে হচ্ছে কোনো কথা বলবো না, কারণ আমি জানি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইউনূসের সকল অন্যায় অপরাধের বিচার, ধরেন 5ই আগস্টের আগে বিষয়টা একরকম ছিল, তার বিরুদ্ধে কর ফাঁকি থেকে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল দুর্নীতির, সেগুলোর সাথে গত 1 বছরে এই দেশের স্বার্থ বিরোধী প্রচুর কাজ কিন্তু ইউনূসের প্রত্যক্ষ মদদে, নির্দেশনায় এবং হচ্ছে পৃষ্ঠপোষকতায় হয়েছে। তো ইউনূসের বিচার, প্রকৃত বিচার দেশের নিয়মতান্ত্রিক আইন অনুসারে খুব ট্রান্সপারেন্ট হয়েছে, দেশে অবশ্যই হবে। সে কারণে হয়তো হচ্ছে আমি ইন ডিটেল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, বাট ওভারঅল আপনার হচ্ছে আপনি দেখেন একটা জিনিস আমি বলি, যে গতকাল এই পত্রিকায় যে নিউজের ব্যাপারটা বললেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2013 সালে যখন হচ্ছে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চে হচ্ছে আন্দোলন শুরু হয়, ঠিক তখন কিন্তু এই আমার দেশ পত্রিকা একটা হেডলাইন করেছিল যে ফেসিবাদের শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। মূলত এই ধরনের হচ্ছে এই শিরোনাম দিয়ে করা এই যে ফেসিবাদ কথাটা, সেটা কিন্তু এই ফেসিবাদ কথার মাস্টারমাইন্ড কিন্তু হচ্ছে এই মাহমুদুর রহমান, ঠিক আছে? তো এই বক্তব্য তৈরি করা এবং পরবর্তীতে বিভিন্ন ব্লগারকে, আপনার ব্লগারদের বিরুদ্ধে হচ্ছে আপনার কি বলে যে আপনার মিথ্যা প্রতিবেদন ছাপিয়ে তাদের হচ্ছে নাম প্রকাশ করে, তাদের হচ্ছে ঠিকানা প্রকাশ করে তাদেরকে হচ্ছে আপনার হত্যাযোগ্য করে তোলা কিন্তু হচ্ছে মাহমুদুর রহমান করেছিল, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পত্রিকার সার্কুলেশন হয়েছে, এবং আপনি জানেন যে আমাদের দেশে বেশ কয়েকজন হচ্ছে ব্লগার হত্যা এই সময় হয়েছে। তো আসলে মাহমুদুর রহমান বা ধরেন হচ্ছে শুধুমাত্র তো এককভাবে মাহমুদুর রহমান না, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি বাংলাদেশের সার্বিকভাবে এখন হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। এবং তার যে বিচারগুলো আমি যেমনটা বললাম যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এবং 1 বছর যে অভিযোগগুলো জমা হয়েছে, সেটার বিচার একদিন হবে। সেই বিচারটাকে যেন, ভবিষ্যৎ বিচারটাকেও যেন প্রশ্নবিদ্ধ করা যায়, এই কারণেই তারা হচ্ছে এই এরকম ভাবে যারা এই বিচার প্রক্রিয়া বা এই কাজের সাথে সরকারি দায়িত্ব হিসেবে জড়িত ছিল তাদেরকে হিউমিলেট করার একটা চেষ্টা, অ্যাডভান্স চেষ্টা হিসেবে হচ্ছে দেখবো আমি আমার দেশের এই প্রতিবেদনটা।
এখন আমার দেশ যেভাবে করে প্রপাগান্ডা গুলো করছে, তাতে করে মনে হচ্ছে যে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে তদন্ত, সেগুলোকে আপনাকে টার্গেট করা হয়েছে। আপনারও কি এমনটি মনে হচ্ছে? আপু আমি আবারও বলছি যে ধরেন এখানে এককভাবে যখন হচ্ছে আপনার বলেন কর ফাঁকির মামলা বলেন, তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল। আপনার হচ্ছে কর ফাঁকির অভিযোগ, তারপর হচ্ছে আপনার হচ্ছে দুর্নীতি দমন কমিশন থেকে হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার বিরুদ্ধে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করে তারা করেছিল। অর্থাৎ যেসব জায়গায় তার লক্ষ্য ছিল তার প্রত্যেকেই হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে আপনার করে। সো এখানে আমাকে টার্গেট করার একটা কারণ হতে পারে এটা, যেহেতু হচ্ছে আমার একটা ছাত্র জীবনে আমার একটা রাজনৈতিক পরিচয় ছিল। সো তার সকল কার্যক্রমটাকে হচ্ছে মানে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য এটা একটা ইন্টারন্যাশনাল প্রপাগান্ডা হতে পারে। বাট আই ক্যান অ্যাসিওর দ্যাট যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলা আদালতে প্রমাণিত হয়েছে, যে অভিযোগগুলো বর্তমানে মামলাধীন রয়েছে, সে বাতিল করেছে বা ভবিষ্যতে আসবে, সেটা দুনিয়ার যে কোনো কোর্টেই যাক না কেন, সেটা নিশ্চিতভাবেই ইউনূস অপরাধী প্রমাণিত হবে। আবারও বলছি, এই ইউনূসের এই আতঙ্ক কিন্তু সেই সত্যের আতঙ্ক, এবং ইউনূস নিজে তো জানে যে সে আসলে কি কি ভুল করেছে। তো যারাই এই প্রক্রিয়ায় জড়িত বা যারাই তার এই ভণ্ড রূপটাকে হচ্ছে জানে বা জানতে পারে, তাদের বিরুদ্ধে তার ক্ষোভ আছে। আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি তার ক্ষোভ কেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার কিন্তু বলেছে যে আপনার হচ্ছে এই ইউনূস এই ধরনের এর সাথে আপনার হচ্ছে দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত। আমরা আজকে গত এক বছরে কি এটা প্রমাণ হয় নাই যে মাননীয় প্রধানমন্ত্রী সেই বয়ান সঠিক ছিল, যে ইউনূস দেশ বিরোধী চক্রের সাথে জড়িত থেকে দেশকে, দেশের স্বার্থকে, সার্বভৌমত্বকে এবং স্বাধীনতাকে বৈদেশিক বহির্বিশ্ব শক্তির হাতে তুলে দিয়েছে। ইউনূসের যারাই তার বিরুদ্ধে সত্য কথা বলবে, যারাই তার বিরোধিতা করবে, তারাই ইউনূসের শত্রু, এবং সত্য ইউনূসের সবচেয়ে বড় শত্রু, কারণ হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। ডক্টর ইউনূসের আপনি শত্রু, কিন্তু আমার দেশ কেন আপনাকে টার্গেট করেছে? আমার দেশ তো হচ্ছে ইউনূসের আপনার ধরেন হচ্ছে কি বলে একটা, আপনি যদি সাম্প্রতিক সময় শুধু আমার নিউজের কথা বাদ দেন, আরো যদি অন্যান্য নিউজ গুলো দেখেন, আমার দেশ তো হচ্ছে এখন এই বর্তমান হচ্ছে এই ওবেদিন টিম গভর্নমেন্টের কাইন্ড অফ একটা মুখপাত্র হিসেবে হচ্ছে কাজ করছে। এটা তো শুধুমাত্র আমার নিউজের ক্ষেত্রে না, আরো এরকম প্রচুর কিন্তু হচ্ছে নিত্য নতুন হচ্ছে নিউজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। হয়তো আমার বিষয়টার সাথে আমি কথা বলতে পারি, বাট প্রতিনিয়তই কিন্তু এই কাজ করেছে, এবং এটা তার এখনকার কাজ না, তারা কিন্তু এই কাজ আগেও করেছে। যে জিনিসটা আমি বললাম যে যে কোনো সময় যখন হচ্ছে স্বাধিকারের পক্ষে বা যুদ্ধাপদের, আমার দেশ বেসিক্যালি জামাত এবং হচ্ছে ওদের পারপাস সার্ভ করে। সো যখনই তাদের হচ্ছে এন্ডে কোনো ধরনের হচ্ছে স্বার্থে আঘাত লাগে, আমার দেশ তার রোলে হচ্ছে নেমে পড়ে, যেটা সে করেছে। এমনিতে ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলাগুলো আপনি তদারকি করছিলেন, এমনটি অভিযোগ আমার দেশ পত্রিকায় এসেছে, কথা সত্য নাকি? আপু আমি আবারও বললাম যে হচ্ছে যে এই আপনার হচ্ছে যে যখন হচ্ছে আপনার দেখেন রাষ্ট্রীয় প্রোটোকলে বিভিন্ন যারা সরকারি কর্মকর্তা থাকে, উই আর অবলাইজ টু ডু আওয়ার ডিউটি, যখন হচ্ছে আমাদের হায়ার অথরিটি বলেন বা এভাবে বলেন। সো সেই রকম প্রক্রিয়ার মাঝে হচ্ছে আপনার কোনো মানুষের অন্যায়, যেগুলো হচ্ছে দৃশ্যমান রাষ্ট্রের টাকা, যিনি হচ্ছে দশকের পর দশক ধরে হচ্ছে আপনার কি বলে আহ, উনি হচ্ছে ফাঁকি দিয়ে যাচ্ছিলেন, এবং আপনারা জানেন যে ফাঁকি দিয়ে যাচ্ছিলেন তার প্রমাণ তো সে ক্ষমতায় বসে উনি গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকার কর উনি নিজে মকুব করলেন। তো এই প্রক্রিয়ার সাথে শুধু এককভাবে আমি না, এটা একটা টিম ওয়ার্ক, অনেকে এটাতে কাজ করেছে, এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নাই যে আই এম ভেরি প্রাউড যে হচ্ছে আমি রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের আপনার হচ্ছে কোষাগারে ফেরত আনার ব্যাপারে ভূমিকা রাখতে পেরেছি। জি। আপনার কি মনে হয় সেই জন্যই আপনাকে আমার দেশ টার্গেট করেছে? আপনি কি পরিমাণ টাকা ফেরত এনেছিলেন? আমি বিভিন্ন রিপোর্টে দেখেছিলাম, তবু আপনার মুখ থেকে শুনতে চাই না আরকি। আবারও বলছে যে এটা এককভাবে কোনো কাজ না, কিন্তু যে জিনিসটা বললাম যে তাদের এখন হচ্ছে যাকে এই পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য হচ্ছে যা যা করা দরকার তারা করছে, সেখানে হয়তো হচ্ছে আমার নাম দিয়ে প্রক্রিয়াটাকে বিতর্কিত করার একটা সুযোগ তৈরি হতে পারে ভেবে তারা করেছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে যেহেতু বাকিগুলো এখনো বিচারাধীন, আমি প্রিডিশন, আমি কিন্তু খুবই কনফিডেন্ট যে ইউনূস এবং তার প্রতিষ্ঠান থেকে এই টাকাগুলো হচ্ছে উদ্ধার করা হবে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে আসবে। সো হোয়াট এভার দ্য ফাউন্ডিং, অ্যাটলিস্ট ধরেন হচ্ছে 228 কোটি টাকার মতো হচ্ছে কিন্তু 2023-এর জুন মাস থেকে 2024-এর মে মাস পর্যন্ত 228 কোটি টাকা হচ্ছে সরকার, সরকার না রাষ্ট্র, কর রাষ্ট্রকে দেওয়া হয়, রাষ্ট্র কর আদায় হয়েছে। এবং আরো 1200 কোটি টাকা হচ্ছে ট্যাক্স কেস চলমান ছিল, যেগুলো হচ্ছে আইনি ভাবে, আমারও বলছি আইনি ভাবে সুরাহা হলে সেটা রাষ্ট্রের কোষাগারে আসতো। যেটা আপনি জানেন যে 666 কোটি টাকা ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে, এবং বাকিগুলোও কিন্তু এই বাতিলের প্রক্রিয়ায় রয়েছে বলে আমি শুনতে পেয়েছি। জি। এমনিতে আপনি মাত্র কদিন আগে ডক্টর ইউনূসের কর ফাঁকির বেশ কিছু ডকুমেন্টস আপনার ফেসবুকে আপনি পাবলিশ করেছেন। তো তার এমনিতে কর ফাঁকির ধরনগুলি কেমন ছিল?
আমি আপনার হচ্ছে সার্বিকভাবে যদি বলি, আমি আবারও বলছি যে আমি শুধুমাত্র যে স্পেসিফিক কেস বলে, যেহেতু এই কেস নিয়ে ভবিষ্যতে হচ্ছে আরো কাজ হবে, আমি সেই কেস কাজটাকে দুর্বল করতে চাই না, কিন্তু আমি এজ এ হোল যদি হচ্ছে আসলে বলি যে ইউনুস এমন একজন মানুষ যে সিস্টেমকে আপনার হচ্ছে মানে সিস্টেমের প্রতি বা আপনার প্রতি তার একটা উন্নাসিক ভাব রয়েছে। আমি নোবেল লরিয়েট, আমি যা ইচ্ছা তা করতে পারি, দ্যাট ইজ দ্য হোল সামারি অফ লাইফ। আপনার হচ্ছে তার প্রেক্ষাপট এটা শুধুমাত্র কিন্তু হচ্ছে কর ফাঁকির ক্ষেত্রে না, তার যতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে এবং প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই আপনার হচ্ছে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা হচ্ছে টেন্ডেন্সি, একটা বিষয় তার মানে সকল অ্যাক্টিভিটিস মাঝে হচ্ছে রয়েছে। যেমন ধরুন খুব সিম্পল ব্যাপার, নর্মালি যে জিনিসটা হয় এটা আপনার হচ্ছে এই প্র্যাকটিসটা আপনি জানেন যে হচ্ছে কর ফাঁকিকে সারা দুনিয়াতেই হচ্ছে খুব বাজে ভাবে হচ্ছে দেখা হয়। হ্যাঁ, এটা ইয়ারটা দেখা হয়। তো বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা হতো যে তার ব্যক্তিগত হোক বা তার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, আপনার যে ন্যায্য কর দেওয়ার কথা সেটা না দেওয়া হলে নর্মালি কি প্রক্রিয়া হয়, রাষ্ট্রের তরফ থেকে যারা হচ্ছে কর আপনার দপ্তর যারা আছে রাজস্ব বোর্ড থেকে শুরু করে তারা এটা আদায়ের প্রক্রিয়া শুরু করে। এরকম প্রক্রিয়া শুরু হলে উনি হচ্ছে আপনার হচ্ছে আদালতে একের পর এক রিট দায়ের করে সেই জিনিসগুলোকে হচ্ছে আপনার লম্বা সময় হচ্ছে আপনার দীর্ঘায়িত করতো। আমি উদাহরণস্বরূপ একটা বলি, যদি যে জিনিসটা অলরেডি যেহেতু হচ্ছে সেটেল হয়ে গিয়েছে সেটা জিনিসটা বলি, যে দেখেন তার ব্যক্তিগত উনি যখন হচ্ছে আপনার 2011 সালে এসে হচ্ছে উনি একটা ট্রাস্ট গঠন করলেন। ট্রাস্ট গঠন করলেন, তিনটা ট্রাস্ট গঠন করেন, করে উনি তার ব্যক্তিগত যে আপনার হচ্ছে অর্থ সম্পদ ছিল, তার ব্যক্তিগত অর্থ সম্পদ ট্রাস্টকে হচ্ছে আপনি হস্তান্তর করলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন হচ্ছে এই ধরনের হচ্ছে দান করবেন, সেক্ষেত্রে একটা দান কর দিতে হয় যেটা হচ্ছে 15%। খুবই স্ট্রেট ফরওয়ার্ড রুট, মানে এটাতে কোনো হচ্ছে একটা এম্বিগিটিও নাই, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো উনি এই কর দিবেন না। তো কর না দিয়ে হচ্ছে কেন কর দিতে হবে, ট্রাস্ট তো আমার নামে, এটা সেরকম বিভিন্ন অভিযোগ। আপনি জানেন যে যখন আপনি হচ্ছে এই আইনি প্রক্রিয়াটা গেলে কি হচ্ছে, এই সরাসরি হচ্ছে কর দপ্তর থেকে হচ্ছে আপনার আইনি মামলা প্রক্রিয়াতে নিয়ে যাবেন, এই প্রক্রিয়াটাকে চাইলে আপনার লম্বা সময় দীর্ঘায়িত করতে পারবেন। তো আমি আর দীর্ঘায়িত করলাম না, যে ট্যাক্স তার 2013 সালে দেওয়ার কথা ছিল সেই ট্যাক্সই কিন্তু উনি এসে সংখ্যাটা হচ্ছে 12 কোটি টাকার মতো, সেই ট্যাক্সটাই উনি এসে দিলেন হচ্ছে 2023 সালের হচ্ছে আপনার মে মাসে। অর্থাৎ ট্যাক্স কিন্তু উনি দিলেন, অর্থাৎ রাজস্ব বোর্ডে যে নিয়মতান্ত্রিক ট্যাক্স, বেশিও না কমও না, যে নিয়মতান্ত্রিক ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটাই উনি দিলেন। তিনি জানতেন, তার উকিলরা জানতো যে আসলে এই ট্যাক্সটা তাকে দিতে হবে, কারণ খুবই স্ট্রেট ফরওয়ার্ড রুল। আপনি কোথাও দান করবেন তার 50% আপনাকে ট্যাক্স দিতে হবে, এটাতে কোনো অ্যাম্বিগুইটি নাই। কিন্তু একের পর এক রিট করে এই জিনিসটাকে দীর্ঘায়িত করা হলো হচ্ছে আপনার 12 বছর। তো আমি আপনাকে জাস্ট সিম্পল একটা কথা বলে দেখেন, 2011 সালে হচ্ছে অর্থের মান, বা 13 সালের যে অর্থের মান ছিল, 2023 সালে কি একই রকম? 2013 সালে উনি যে অর্থ আপনার 12 কোটি টাকা দিয়েছে, তখন যদি 2013 সালে ওই 12 কোটি টাকা উনি প্যারালাল একটা অ্যাকাউন্ট করে ব্যাংকে রেখে দেয়, ঠিক আছে, 2023 সালে কিন্তু হচ্ছে ওই 12 কোটি টাকা বেরিয়ে হচ্ছে আপনার দ্বিগুণ হয়ে 25 কোটি পার হবে। তো তখন এসে উনি রাষ্ট্রকে তার 12 কোটি ফেরত দিলেন, আলটিমেটলি তার পক্ষ থেকে কিছু দিতে হলো না। তো বটম লাইন হচ্ছে যে আইন, আদালত, সিস্টেম, দেশের আপনি জানেন সাম্প্রতিক সময়ের কথাবার্তা দেখে এটা ক্লিয়ার, দেশের সংবিধান, ইতিহাস, ঐতিহ্য, এগুলোর বিষয়ে উনি হচ্ছে তার একটা উন্নাসিক মনোভাব আছে। আমি মানবো না, কি হয় দেখবো, এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, এবং তার সকল কাজই আপনি হচ্ছে এই একই ধরনের ধারা হচ্ছে প্রতিনিয়ত দেখতে পাবেন।